বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে আক্রমণগুলো চালাচ্ছে, বলা হচ্ছে যে সেখানে যুদ্ধের প্রায় সকল নিয়মকানুন এখন টেবিলের নিচে জায়গা করে নিয়েছে। অর্থাৎ আগে যেসব নিয়ম মেনে যুদ্ধটা হচ্ছিল অথবা পাল্টা আক্রমণ চলছিল, সেগুলো কিন্তু অফ দ্য টেবল। এখন আর ইসরায়েল কোনো রকমের নিয়মকানুনের তোয়াক্কা করছে না। আমরা জানি যে যুদ্ধের সময় পারলেও কিন্তু বিপরীত দেশের একজন রাষ্ট্রনায়ককে অথবা বিপরীত দেশের সরকার প্রধানকে চাইলেও হত্যা করে ফেলা যায় না। এটি আন্তর্জাতিক আইনের এক ধরনের লঙ্ঘন। যুদ্ধ করার সময় যারা সরাসরি যুদ্ধে অংশ নেয়, যারা সৈনিক হিসেবে আছে, তারাই কেবল একে অপরকে জীবন সংহারের অধিকার রাখে। এবং সেখানেও আমরা জানি যে কিছু নিয়মকানুনের অবশ্যই জেনেভা কনভেনশন যেটা বলছে সেই অনুযায়ী মানবাধিকার সংরক্ষণের কিছু নিয়মকানুন আছে, যুদ্ধেরও কিন্তু নিয়ম আছে। কিন্তু এখনকার সময়ে আমরা এসে দেখছি যে ইসরায়েল যে যুদ্ধটা করছে সেখানে তারা অতীতের প্রায় সকল নিয়মের ব্যত্যয় করেছে এবং সে কারণে সেখানে তাদের যে মূল প্রতিপক্ষ হিজবুল্লাহর যিনি প্রধান হাসান নাসরুল্লাহ, তাকে কিন্তু তারা হত্যা করেছে। এবং বিশেষ করে ওই হিজবুল্লাহর উপরের দিকের যত কমান্ডার ছিল, যত নেতৃত্ব ছিল, তাদের একটা বিরাট অংশকে কিন্তু তারা এর মধ্যেই মেরে ফেলেছে। এবং সাম্প্রতিককালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের জনগোষ্ঠীকে লক্ষ্য করে একটি বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি নির্দেশ করেছেন যে তারা শীঘ্রই হয়তো ইরানে এমন একটি আক্রমণ চালাতে পারেন যার মাধ্যমে ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তাকেও হয়তো হত্যা করা হতে পারে। এবং ইরানের প্রেসিডেন্ট অথবা শীর্ষ যে নেতৃত্ব আছে তাদেরকেও কিন্তু হত্যা করা হতে পারে। এর উদাহরণ কিন্তু ইসরায়েল আগেও দেখিয়েছে। আমরা জানি যে হামাসের যিনি রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, তাকে কিন্তু ইরানের রাজধানী তেহরানে অবস্থানকালে ইসরায়েল হত্যা করেছে। তাহলে শীর্ষ ব্যক্তিদের এই যে টার্গেটেড কিলিং, এটি কিন্তু একটি নতুন মাত্রা যোগ করেছে। আগে এতখানি অনিশ্চয়তা, এতখানি ভীতি কিন্তু এই সংঘাতের মধ্যে ছিল না। তাহলে এই যে নিয়মকানুনের যেই বাউন্ডারি, সেটা যে ভেঙে পড়লো, এটি কিন্তু বড় রকমের একটি অস্থিরতার নির্দেশনা করছে আমাদের ভবিষ্যৎ পৃথিবীর জন্য। আমরা ইরান যে আক্রমণটি চালিয়েছে তার পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানান রকম প্রতিক্রিয়া দেখেছি। বিশেষ করে যুক্তরাষ্ট্র বলেছে যে এটি একটি বড় রকমের প্রভোকেশন এবং সংঘাত উস্কে দেওয়ার একটি কাজ হয়েছে ইরানের পক্ষ থেকে। ইউরোপের যে বিভিন্ন দেশ, তারাও কিন্তু দেখছি একই সুরে কথা বলা শুরু করেছে এবং ইরানের সমালোচনা করছে। কিন্তু কেউই বলছে না যে আন্তর্জাতিক সংঘাতে ইতোমধ্যে এতদিন ধরে ইসরায়েল যে ব্যাপক ক্ষমতা প্রয়োগ করেছে। বিশেষ করে এই সংঘাতে ইসরায়েল এতদিন পর্যন্ত যেভাবে ভীষণ যে কোনো অনুপাতের বাইরে গিয়ে শক্তি প্রয়োগ করেছে, সেটি কিন্তু অতীতের যুদ্ধে এতখানি দেখা যায় নাই। দুটো বিবদমান গ্রুপ যখন যুদ্ধ করছে বা করে, সেই সময়টায় তারা কিন্তু শক্তি প্রয়োগের ক্ষেত্রেও এক ধরনের ভারসাম্য বজায় রাখে। এবার আমরা দেখছি যে ইসরায়েল প্রায় সর্বশক্তি দিয়ে কিন্তু আক্রমণ করছে লেবাননে এবং হিজবুল্লাহর উপরে। সেরকম একটি প্রেক্ষিতে সপ্তাহ দুয়েক ধরে যে নির্বিচার হত্যা চালিয়েছে ইসরায়েল, তার প্রেক্ষিতে শেষ পর্যন্ত ইরান কিন্তু এই আক্রমণটি চালিয়েছে। এতদিন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে শক্ত কোনো প্রতিবাদ কেউই জানায়নি, কিন্তু যখনই ইরান একটি আক্রমণ চালালো তখনই সারা পৃথিবী ইরানের সমালোচনায় মেতে উঠেছে। এটি কিন্তু আমাদের এই পৃথিবীর এই যে তথাকথিত সভ্য দেশগুলো যারা দাবি করছে যে তারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, তাদের যে ভণ্ডামি, তাদের যে দ্বিচারিতা, তারই আরেকটি রূপ আমাদের সামনে তুলে ধরলো। আমরা যদি এই সংঘাতের অবসান চাই, তাহলে কিন্তু সবার আগে ইসরায়েলকে রাজি করাতে হবে যে তারা এই সংঘাত থেকে বের হয়ে আসতে চায়। তারা ক্রমাগত আক্রমণ করে যাবে, তারা ক্রমাগত তাদের বিপরীত পক্ষের নেতৃত্বকে হত্যা করতে চাইবে, তারা সাধারণ মানুষের জীবন সংহার করবে, যেখানে খুশি সেখানে তারা আক্রমণ করবে। আর তাদের বিপরীতে যারা আছে তারা একেবারে নির্বিবাদে কোনো রকমের প্রতিরোধ ছাড়া সেটা মেনে নেবে, এটা কিন্তু পৃথিবীবাসীর মোটেই আশা করা ঠিক হবে না। ইরানের কাছ থেকে যেই উত্তরটি ইসরায়েল পেয়েছে, সেটি কিন্তু তার এতদিনের কর্মফলের সামান্য প্রতিফলন অথবা সামান্য প্রতিদান বলা যেতে পারে। আরও অনেক দূর কিন্তু এই সংঘাত এগিয়ে যেতে পারে যদি এখনই এখানে একটি বড় রকমের সমঝোতার উদ্যোগ না নেওয়া হয়। দুর্ভাগ্য হচ্ছে এই যে আমরা দেখছি যে পৃথিবীর যে নেতৃত্ব, বিশেষ করে পশ্চিমা দেশের যে নেতৃত্ব, তারা ইরানকে থামতে বললেও, ইরানকে সমালোচনা করলেও কিন্তু তারা ইসরায়েলকে থামানোর কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এবং বরং তাদের
চোখের সামনে ইসরায়েল একের পর এক যুদ্ধাপরাধ করে যাচ্ছে, মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে, এবং তারা যেই যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে সেটাকেও ইসরায়েল দিনের পর দিন অগ্রাহ্য করছে। এরকম একটি পরিস্থিতিতে আমরা পৃথিবীর যে ভবিষ্যৎ সেটাকে আরও বেশি অন্ধকারাচ্ছন্ন দেখছি। আমরা মনে করছি যে যদি এই সংঘাত থেকে বের হয়ে আসতে হয় তাহলে এটি এক ধরনের মিরাকল হবে যদি এখন এই সংঘাত থেকে আসলে পৃথিবী বের হয়ে আসতে পারে। মনে হচ্ছে যে এটি একটি একমুখী যাত্রা, যেখানে হয়তো উভয় পক্ষই, ইসরায়েল এবং তার বিপরীতে যারা কাজ করছে, বিশেষ করে ইরানের নেতৃত্বে যে দেশগুলো কাজ করছে মধ্যপ্রাচ্যে, তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়া সম্ভবত এই সংঘাতের শেষ হবে না। আমরা সেটি না ঘটুক সেটিই চাই, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পৃথিবীর জন্য এবং বিশেষ করে ওই অঞ্চলের মানুষের জন্য একটি অন্ধকার সময় অপেক্ষা করছে।